দ্বিতীয় পর্ব ফেলুদার গোয়েন্দাগিরি শুরু করছি। আমার সত্যি দারুণ লাক, আপনার সঙ্গে এভাবে আলাপ হয়ে গেল। দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদ সত্যি ফুরিয়ে এসছে। কাল সকাল সকাল চলে যাচ্ছি। আমি আশা করছি যাবার আগে তোমাদের আরও কিছুটা হেল্প করে দিতে পারবো। ফেলুদা এবার তার এক্সাইটিং খবর তিনকড়িবাবুকে দিয়ে দিলেন। রাজেনবাবুর ছেলেকে আজ দেখলাম, এই 10 মিনিট আগে। তুমি ঠিক বলছো? চিনতে পেরেছো তাকে? 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি 2 আনাও পুড়ে যাবে বোধ হয়। তিনকড়িবাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছে। কাল বললেন, তার বেশি শুনিনি, আমি শুনেছি অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল, বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়েছিল। রাজেনবাবু তাকে ত্যায্যপুত্র করেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। ছেলেটি গিয়েছিল, তাই 24 বছর বয়স তখন তার, একেবারে নিখোঁজ। রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ তারপর তার অনুতাপ হয়, কিন্তু ছেলে কোনো খোঁজখবর নেয়নি বা দেয়নি। বিলেতে তাকে দেখেছিলাম, রাজেনবাবুরই এক বন্ধু, তাও সে 10-12 বছর আগে। রাজেনবাবু তাহলে জানেন না যে তার ছেলে এখানে আছে? নিশ্চয়ই না। আমার মনে হয় ওকে না জানানোই ভালো। একে এই চিঠির শখ, তার উপর তিনকড়িবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, আমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে, রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়া উচিত। ফেলুদা হাসতে হাসতে বললেন, প্রবীর মজুমদারের যে চিঠি লিখে থাকতে পারেন সেটা আপনারা খেয়ালই হয়নি তো? এক্স্যাক্টলি। কিন্তু তিনকড়িবাবু অন্যমনস্ক হয়ে গেলেন। বিয়ার হট চকলেট এনে টেবিলে রাখতে তিনকড়িবাবু যেন একটু চাগিয়ে উঠলেন। ফেলুদার দিকে ফিরে বললেন, ফণি মিত্তিরকে কেমন দেখলে? ফেলুদা যেন একটু হকচকিয়ে গেল। সে কি, আপনি কি করে জানলেন আমি ওখানে গেছিলাম? তুমি যাওয়ার অল্পক্ষণ পরেও আমিও গেছিলাম। আমাকে রাস্তায় দেখেছিলেন বুঝি? না, তবে ডাক্তারের ঘরের মেঝেতে একটা মরা সিগারেট দেখে জিজ্ঞাসা করলাম কে খেয়েছে। ডাক্তার ধূমপান করেন না, ফণিবাবু তখন বর্ণনা দিলেন। তাতে তোমার কথা মনে হলো। যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি, কিন্তু এখন তোমার আঙ্গুলের গায়ে হলদে রং দেখে বুঝেছি তুমি খাও। ফেলুদা তিনকড়িবাবুর বুদ্ধির তারিফ করে বললেন, আপনিও কি ফণি মিত্তিরকে সন্দেহ হয়েছিল নাকি? তা হবে না, লোকটাকে দেখলে অভক্তি হয় কি না তা হয়। রাজেনবাবু যেন কেন ওকে আমল দেন জানি না। তাও জানো না বুঝি? দার্জিলিংয়ে আসার কিছুদিনের মধ্যে রাজেনবাবু ধর্মকর্ম দিয়ে মন যায়, তখন ফণিবাবু তাকে এক গুরুর সন্ধান দিয়েছিলেন। একই গুরুর শিষ্য হিসাবে ওদের যে প্রায় ভাই ভাই সম্পর্ক হয়ে। ফেলুদা জিজ্ঞাসা করল, ফণি মিত্রের সঙ্গে কথা বলে কি বুঝলেন? কথা তো ছুতো, আসলে বইয়ের আলমারিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিল, বাংলা উপন্যাস আছে কিনা দেখার জন্য। ঠিক বলেছ, আমিও দেখেছি, প্রায় নেই বললেই চলে, আর যা আছে তা অর্ধেকালের। ঠিক, তবে ফণি ডাক্তার অন্যের বাড়ির বইয়ের থেকেও কথা কেটে চিঠি তৈরি করতে পারে। তা পারে, তবে লোকটাকে দেখে ভারী কুঁড়ে বলে মনে হয়। এ ব্যাপারটা অতটা কাঠখড় পোড়াবে সে কেন যেন বিশ্বাস হয় না। ফেলুদা এবার অবনী ঘোষাল লোকটার সম্বন্ধে আপনার কি ধারণা? ফেলুদা আবার বলল, অবনী ঘোষাল লোকটার সম্বন্ধে আপনার কি ধারণা? বিশেষ সুবিধার লোক নয় বলেই আমার বিশ্বাস। ভারী অপর চালাক, আর সব প্রাচীন শিল্প কিছুই না। ও আসল লোভ হচ্ছে টাকার। এখন খরচ করে জিনিস কিনছে, পরে বিদেশিদের কাছে বিক্রি করে 5 গুণ প্রফিট করবে। ওর পক্ষে এই হুমকি চিঠি দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হয় না। সেটাও তলিয়ে দেখিনি। আমি একটা কারণ আবিষ্কার করেছি। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। ওর চোখ দুটো জ্বলজ্বল করছে। তিনকড়িবাবু বললেন, কি কারণ? ফেলুদার গলাটা নামিয়ে নিয়ে বললেন, যে দোকান থেকে ওরা জিনিসটা কেনে সেখানে কিছু ভালো নতুন মাল আজ বিকেলে আসছে। এবার তিনকড়িবাবুর চোখ জ্বলজ্বল করে উঠল। বুঝেছি। হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদারের ঘরে বন্দী হয়ে রইলেন, আর সেই ফাঁকতালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটেপুটে নিলেন। এক্স্যাক্টলি। তিনকড়িবাবু চকলেটের পয়সা দিয়ে উঠে বললেন। আমরা দুজনেও উঠলাম। উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। অবনী ঘোষাল, প্রবীর মজুমদার আর ফণি মিত্তির তিনজনকেই তাহলে সন্দেহ করার কারণ আছে। 15 মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল। প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক সেই হোটেলের 16 নম্বর ঘরে 5 দিন হলে এসে রয়েছেন।
বিকেলের দিকে রাজনবাবুর বাড়িতে যাওয়ার কথা ফেলুদা বললেন, কিন্তু দুপুর থেকে মেঘলা করে 4টে নাগাদ তেড়ে বৃষ্টি নামলো। আকাশের চেহারা দেখে মনে হলো বৃষ্টির ঝড় যে থামবে না। ফেলুদা সারাটা সন্ধ্যা খাতা পেন্সিল নিয়ে কী সব যেন হিসেব করলেন। আমার বিশপ জানতে ইচ্ছা করছিল কি লিখছে, কিন্তু জিজ্ঞাসা করতে সাহস হলো না। শেষটায় আমি তিনকড়িবাবুর বইটা পড়তে আরম্ভ করলাম। আমার দারুণ থ্রিলিং গল্প। পড়তে পড়তে রাজনবাবুর চিঠির ব্যাপারটা মন থেকে প্রায় মুছেই গেল। 8টা নাগাদ বৃষ্টি নামলো, কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না। পরদিন ভোরবেলা ফেলুদার ধাক্কা চোটে ঘুম ভাঙল। ওঠ ওঠ, এই তো সে, ওঠ। আমি ধর্মড়িয়ে উঠে পড়লাম। ফেলুদার কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলে গেল, রাজনবাবু, নেপালি চাকরটা এসছে, বলল বাবু এক্ষুনি যেতে বলেছেন, বিশেষ দরকার, তুই যদি যেতে চাস তো। সে আর বলতে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজনবাবুর বাড়িতে পৌঁছে দেখি তিনি ফ্যাকাশে মুখ করে খাটে শুয়ে আছেন। ফণি ডাক্তার তার নাড়ি টিপে খাটের পাশে বসে, আর তিনকড়িবাবু এই শীতের মধ্যেও একটা হাত পাকা নিয়ে মাথার পেছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন। ফণিবাবু নাড়ি দেখা হলো পরে রাজনবাবু যেন বেশ কষ্ট করেই জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, কাল রাত্রে 12টার পর কিছু ঘুমটা ভাঙতে বিদ্যুতের আলোয় আমার মুখের ঠিক সামনে আইএসএ মাস্কড ফেস, মুখোশ পড়া মুখ। রাজনবাবু দম নিলেন। ফণি মিত্তির দেখলাম একটা প্রেসক্রিপশন লিখছেন। রাজনবাবু বললেন, দেখে এমন হলো যে চিৎকারও বেরোলো না গলা দিয়ে। রাতটা যে কিভাবে কেটেছে তা বলতে পারি না। ফেলুদা বলল, আপনার জিনিসপত্র কি কিছু চুরি যায়নি তো? রাজনবাবু বললেন, না, তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার চাবি গোছাটা নিতেই সে আমার উপর ঝুঁকি নিয়েছিল। ঘুম ভেঙে যাওয়াতে জানলা দিয়ে লাফিয়ে ওই হরিবল। ফণি ডাক্তার বললেন, আপনি উত্তেজিত হবেন না, আপনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি, আপনার কমপ্লিট রেস্ট দরকার। ফণিবাবু উঠে পড়লেন। হঠাৎই ফেলুদা বললেন, ফণিবাবু, কাল রাত্রে রোগী দেখতে গেছিলেন বুঝি? কোটের পেছনে কাদার দাগ ছিটে লাগা আছে। ফণিবাবু তেমন কিছু না ঘাবড়িয়ে বললেন, ডাক্তারের লাইফ তো জানেনই, আর্তের সেবায় যখন জীবনটা উৎসর্গ করি তখন ডাকই যখনই আসুক না কেন বেরোতেই হয়, সে ঝড়ই হোক আর বৃষ্টিই হোক আর বরফই পড়ুক। ফণিবাবু তার পাওনা টাকা নিয়ে চলে গেলেন। রাজনবাবু এবার সোজা হয়ে উঠে বসলেন, বললেন, তোমরা আসাতে অনেকটা সুস্থ বোধ করছি, বেশ খানিকটা ঘাবড়ে গেছিলাম জানো। এখন বোধহয় বৈঠকখানায় গিয়ে একটু বসা চলতে পারে। ফেলুদা তিনকড়িবাবু হাত ধরাধরি করে রাজনবাবুকে বৈঠকখানায় এসে বসালেন। তিনকড়িবাবু বললেন, স্টেশনে ফোন করেছিলাম, যদি যাওয়াটা 2 দিন পেছনে যায়। রহস্যের সমাধান না করে যেতে মন চাই না, কিন্তু ওরা বলল টিকিট ক্যান্সেল করলে 10 দিনের আগে বুকিং পাওয়া যাবে না। এটা শুনে আমার ভালোই লাগলো। আমি চাইছিলাম ফেলুদা একটা ডিটেকটিভের কাজটা করুক। তিনকড়িবাবু ফেলুদার অনেকটা কাজ আগেই করে দিচ্ছিলেন। রাজনবাবু বলল, আমার চাকরটা পাহারা দেবার কথা ছিল, কিন্তু আমি নিজেই কাল 10টার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছি। ওর বাড়িতে খুব অসুখ, বুড়ো বাপ আছে, তার এখন তখন অবস্থা। ফেলুদা বলল, মাস্কটা কেমন ছিল মনে আছে? রাজনবাবু বলল, খুবই সাধারণ নেপালি মুখোশ। দার্জিলিং শহরে অন্তত আরও 300-400 খোঁজ করলে পাওয়া যাবে। আমার এই ঘরেই তো আরও 5খানা রয়েছে, ওই যে দেখো না। রাজনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখাচ্ছিলেন ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে। তিনকড়িবাবু এতক্ষণ বেশি কথা বলেননি। এবার বললেন, আমার মতে এবার বোধহয় পুলিশে একটা খবর দেওয়া উচিত, একটা প্রোটেকশনও তো দরকার। কাল যা ঘটেছে তারপর তো আর ব্যাপারটাকে ঠাট্টা বলে নেওয়া চলে না। ফেলুবাবু, তুমি তোমার নিখোঁজ ইচ্ছা তদন্ত চালিয়ে যেতে পারো, তাতে তোমায় কেউ বাধা দেবে না, কিন্তু আমি তোমার দিক বিবেচনা করে বলছি, এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার। আমি বরং যাই, গিয়ে একটা ডায়েরি করে আসি। প্রাণের ভয় আছে বলে মনে হয় না, তবে রাজনবাবু আপনার ঘন্টাটা একটু সাবধানে রাখবেন। আমরা যখন উঠছি তখন ফেলুদা রাজনবাবুকে বললেন, তিনকড়িবাবু তো চলে যাচ্ছেন, তার মানে আপনি একটু ঘর খালি হয়ে যাচ্ছে। আমরা যদি আর রাস্তায় ঘরে এসে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে কি? রাজনবাবু বললেন, মোটেই না, আপত্তি কি? তুমি তাহলে আমার প্রায় আত্মীয়ের মতো। আর সত্যি বলতে কি, যত বুড়ো হচ্ছি তত জন্য সাহসটা কমে আসছে। ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ মেধা মেরে যায়। তিনকড়িবাবুকে ফেলুদা বললেন, স্টেশনে ওকে সি অফ করতে যাব। ফেরার পথে যখন নেপাল কিউরিও শপের পাশ দিয়ে যাচ্ছি তখন আমাদের দুজনেরই চোখ গেল দোকানের ভেতর।
দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভেতর জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে। দেখে মনে হলো দুজন অনেক দিনের আলাপ, একজন অবনী ঘোষাল আর একজন প্রবীর মজুমদার। আমি ফেলুদার দিকে চাইলাম, তার মুখে ভাব দেখে মনে হলো সে কোনো আশ্চর্য জিনিস দেখছে। 10:30টার সময় স্টেশনে গেলাম তিনকড়িবাবুকে গুড বাই করতে। উনি এলেন আমাদের 5 মিনিট পরে। চড়াই উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আস্তে হাঁটতে হলো। সত্যি ভদ্রলোক একটু খোঁড়াচ্ছিলেন। নীল রঙের ফার্স্ট ক্লাস কামরায় উঠে তিনকড়িবাবু তার অ্যাটাচি কেস খুলে একটা ব্রাউন কাগজের প্যাকেট ফেলুদাকে দিলেন। এটা কিনতেও একটু সময় লাগলো। রাজনবাবু আর কিউরিওর দোকানে যেতে পারলেন না, অথচ কাল সত্যিই অনেক ভালো জিনিস এসেছে। তার থেকে একটি সামান্য জিনিস বাছাই করে ওর জন্য এনেছি। তোমরা আমার নাম করে শুভেচ্ছা জানিয়ে ওকে দিয়ে দিও। ফেলুদা প্যাকেটটা নিয়ে বলল, আপনার ঠিকানাটা দিয়ে গেলেন না। মিষ্টিটা সলভ করে আপনাকে জানিয়ে দেবো ভাবছিলাম যে। তিনকড়িবাবু বলল, আমার প্রকাশকের ঠিকানাটা আমার বইতেই পাবে। তার কেয়ারে লিখলেই চিঠিটা আমার কাছে পৌঁছে যাবে। গুড লাক। ট্রেন ছেড়ে দিল। ফেলুদা আমাকে বলল, লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা করতে পারত। পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকেই লিখেছে। সারাদিন ধরে ফেলুদা রাজনবাবুকে ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করলো। আমি অনেক করে বলতেও আমার সঙ্গে নিল না। সন্ধ্যাবেলা যখন রাজনবাবু বাড়ি যাচ্ছি তখন ফেলুদাকে বললাম, কোথায় কোথায় গেলে সেইটা অন্তত বলবে তো। ফেলুদা বলল, 2বার মাউন্ট এভারেস্ট হোটেল, একবার ফণি মিত্তিরের বাড়ি, একবার নেপাল কিউরিও শপ, একবার লাইব্রেরি, আর এছাড়াও আরও কয়েকটা জায়গা। ও আর কিছু জানতে চাস? অপরাধীকে বুঝতে পেরেছো? এখনো বলার সময় আসেনি। কাউকে সন্দেহ করছো? ভালো ডিটেকটিভ হলে প্রত্যেককেই সন্দেহ করতে হয়। প্রত্যেককে মানে এই ধর তুই। আমি? যার কাছে এই মুখোশ আছে সেই সন্দেহপ্রাপ্ত, সে যেই লোক হোক। তাহলে তুমিই বা বাদ যাবে কেন? বেশি বাজে বকিসনি। বারে, তুমি যে রাজনবাবুকে আগে চিনতে সে কথা তো গোড়ায় বলনি। তার মানে সত্যি গোপন করছো? আর আমার মুখোশ তো ইচ্ছা করলেও তুমি ব্যবহার করতে পারো না, হাতের কাছেই থাকে। শাট আপ, শাট আপ। রাজনবাবুকে এবেলা দেখে তবু অনেকটা ভালো লাগলো। কেমন আছেন জিজ্ঞাসা করতে বললেন। দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম। যত সন্ধ্যা হয়ে আসছে ততই যেন কেমন অস্বস্তি লাগছে। ফেলুদা তিনকড়িবাবুর দেওয়ার প্যাকেটটা রাজনবাবুকে দিলেন। সেটা খুলে তার দিকে একটা চমৎকার বুদ্ধের মাথা বের হলো। সেটা থেকে রাজনবাবুর চোখ ছলছল করে এলো। ধরা গলায় বললেন, খাসা জিনিস, খাসা জিনিস। ফেলুদা বলল, পুলিশ থেকে লোক এসছিল। আর বলো না, এসে 32 রকম জেরা করলো। কদ্দূর হদিশ পাবো জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে, সেই যা নিশ্চিন্ত। সত্যি বলতে কি, তোমরা হয়তো না হলেও চলতো। ফেলুদা স্যানিটোরিয়ামে বড্ড গোলমাল। এখন হয়তো চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু ভাবতে পারবো। রাজনবাবু হেসে বললেন, আর তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে। আজ মুরগির মাংস রাঁধতে বলেছি। স্যানিটোরিয়ামে অমনটি খেতে পাবে না। রাজনবাবু আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। ফেলুদা শটান খাটের উপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কড়ি কাঠের দিকে তাক করে পরপর 5টা ধোয়া রিং ছাড়লো। তারপর আধবাজার চোখে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফণি মিত্তির কাল সত্যিই রুগী দেখতে গিয়েছিলেন। কার্ট রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ীর বাড়ি। আমি খোঁজ নিয়েছি। 11:30 থেকে 12:30 অবধি ওখানে ছিলেন। তাহলে ফণি মিত্তির অপরাধী নন? ফেলুদা আমার কথায় জবাব না দিয়ে বললেন, প্রবীর মজুমদার 16 বছর ইংল্যান্ডে থেকে বাংলায় প্রায় ভুলেই গেছেন। তাহলে ওই চিঠি ওর পক্ষে লেখা সম্ভব নয়। আর ওর টাকার কোনো অভাবই নেই। তাছাড়া দার্জিলিংয়ে এসেও লেবংয়ে ঘোড়দৌড় বাজিতে অনেক টাকা করেছেন। আমি দম আটকে বসে রইলাম। ফেলুদার আর কিছু বলার নেই, সেটা বুঝতে পারছিলাম। হাত খাওয়া জ্বলন্ত সিগারেটে ক্যারামের ঘুঁটি মারার মতন করে প্রায় 10 হাত দূরে জানলার বাইরে দিয়ে ফেলে দিয়ে ফেলুদা বলল, আর চা বাগানে গিলমোর সাহেবের দার্জিলিংয়ে এসেছে। প্লান্টারাস ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। লামার প্রাসাদের আসল ঘন্টা একটাই আছে, আর সেটা গিলমোরের কাছে। রাজনবাবুরটা নকল। অবনী ঘোষাল সেটা জানে। তাহলে রাজনবাবুর ঘন্টাটা তো তেমন মূল্যবান নয়। না। আর অবনী ঘোষাল কাল রাত্রে একটা পার্টিতে প্রবীর মজুমদারের সঙ্গে রাত 9টা থেকে ভোর 3টে অবধি মাতলামি করেছে। ও আর মুখোশ পরা লোকটা এসেছিল 12টার কিছু পরেই। আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। বললাম, তাহলে?
ফেলুদা কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাট থেকে উঠে বলল, ওর ভুরু দুটো যে এতটা কুঁচকোতে পারে তা আমার জানাই ছিল না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভেবে ফেলুদা বৈঠকখানার দিকে চলে গেল। যাবার সময় বলল, একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না। কি আর করি, এবার ওর জায়গাটা আমি বিছানায় শুলাম। সন্ধ্যা হয়ে আসছে, ঘরের বাতিটা আর জ্বালাতে ইচ্ছা করলো না। খোলা জানলা দিয়ে অবজারভেটরি হিলের দিকটা অন্য বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম। বিকালে ম্যাল থেকে একটা গোলমালের শব্দ পাওয়া গেল, এখন সেটা মিলিয়ে আসছে। একটি ঘোড়ার খুঁড়ের আওয়াজ পেলাম, দূর থেকে কাছে এসে আবার মিলিয়ে গেল। সময় চলে যাচ্ছে, জানলা দিয়ে শহরের আলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে, বোধহয় কুয়াশা হচ্ছে। ঘরের ভেতরটা এখন আর অন্ধকার, একটু ঘুম ঘুম ভাব আসছে মনে হলো। চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে, এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকেছে। মনে হতেই এমন ভয় হলো যে দিক থেকে লোকটা আসছে সেদিকে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানলার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকেই আসছে, আমার সামনে এসে দাঁড়ালো। জানলার বাইরে শহরের দৃশ্যটা ঢেকে দিয়ে একটা অন্ধকার কি যেন এসে আমার সামনে দাঁড়িয়েছে। তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এইবার তার মুখটা আমার মুখের সামনে, আর সেই মুখে একটা মুখোশ। আমি যেই চিৎকার করতে যাব অমনি অন্ধকারের শরীরটা একটা হাতে উঠে গিয়ে মুখোশটা খুলতেই দেখি ফেলুদা। কি রে, ঘুমিয়ে পড়েছিলি নাকি? ও ফেলুদা, তুমি? তো আমি না তো কে? তুই কি ভেবেছিলি? ফেলুদা ব্যাপারটা বুঝে একটা অট্টহাস্য করতে গিয়ে হঠাৎ থেকে থেমে গম্ভীর হয়ে গেলেন। তারপর খাটের পাশটায় বসে বললেন, রাজনবাবু, মুখোশগুলো সব কটা পরে দেখেছিলাম, তুই এইটা একবার পর তো। ফেলুদা আমার মুখোশটা পরিয়ে দিল। অস্বাভাবিক কিছু লাগছে কি? কই না তো, আমার মুখে একটু বড় যাই যা, আর কিচ্ছু না। ভালো করে ভেবে দেখতো, একটু একটু যেন গন্ধ। কিসের গন্ধ? চুরুট। ফেলুদা মুখোশটা খুলে নিয়ে বলল, এক্স্যাক্টলি। আমার বুকের ভেতরটা আবার ঢিপ ঢিপ করছিল, মুখ দিয়ে বেরিয়ে গেল, তিনকড়ি বাবু। ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুযোগের দিক থেকে সবচেয়ে বেশি ছিল এরই। বাংলার উপন্যাস, খবরের কাগজ, ব্লেড, আঠা কোনোটারই অভাব নেই। আর তুই লক্ষ্য করেছিলিস নিশ্চয়ই, স্টেশনে আজ একটু খোঁড়াচ্ছিলেন। সেটা বোধহয় কাল জানলার বাইরে লাফিয়ে পড়ার দরুন। কিন্তু আসলে যেটা রহস্য সেটা হলো কারণটা কি? রাজনবাবু তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক। তাহলে কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তিনি এই চিঠি লিখেছিলেন? এটার উত্তর বোধহয় আর জানা যাবে না কোনোদিনও। না, রাত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি। সকালে খাবার ঘরে বসে রাজনবাবুর সঙ্গে চা খাচ্ছি, এমন সময় নেপালি চাকরটা এসে একটা চিঠি নিয়ে এলো। আবার সেই নীল কাগজ, আর খামের উপর দার্জিলিং পোস্টমার্ক। রাজনবাবু ফ্যাকাশে মুখ করে কাঁপতে কাঁপতে চিঠির ভাঁজ খুলে ফেলুদাকে দিয়ে বললেন, তুমিই পড়ো, আমার সাহস হচ্ছে না। ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়লেন। তাতে লেখা রয়েছে, প্রিয় রাজু, কলকাতায় জ্ঞানেশের কাছে তোমার ঘরের খবর পেয়ে যখন তোমার চিঠি লিখি তখনও জানতাম না যে আসলে তুমি কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সের ছবিখানা দেখেই চিনেছি। তুমি সেই 50 বছর আগের বাঁকুড়ার মিশনারি স্কুলের আমার সহপাঠী রাজু। এতকাল পরেও যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারবে সেইটা আমার জানা ছিল না। অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু আমার 100 ইয়ার্স এবং নিশ্চিত পুরস্কার ও রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে তাই নয়, আমার রীতিমতো জখমও করেছিলে। বাবা বদলি হলে তখনই তোমার সঙ্গে বোঝাপড়া হয়নি, আর তুমি আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম। এখানে এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি তো আমাকে অশান্ত করেছিল। তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও, ইতি তিনু, শ্রী তিনকড়ি মুখোপাধ্যায়। আমাদের গল্পটা এখানেই শেষ হলো। প্রথম দুটো এপিসোড দিয়েছি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আপনাদের ভাল লাগলে গল্পটা শুনবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ, নমস্কার।